সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পটুয়াখালীতে বনদস্যুদের থাবা আর সমুদ্রের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে বনাঞ্চল, বিপন্ন হচ্ছে প্রাণী। সাউথ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ আগুনে 6 বাংলাদেশের মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে। নওগাঁয় দেশের প্রথম পোনা মাছের রেস্ট হাউস, সেখান থেকে পোনা যাচ্ছে বিভিন্ন জেলায়। আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। এখন থাকছে পটুয়াখালীতে প্রাণ প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়া নিয়ে প্রতিবেদন। পটুয়াখালীতে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতির ভারসাম্য। কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে 2 দশক আগে 2165 একরের বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, মেছোবাঘ, বন মোরগ সহ বেশ কিছু বন্যপ্রাণী। কিন্তু বনদস্যুদের থাবা আর সমুদ্রের করাল গ্রাসে অর্ধেকেরও বেশি বন বিলীন হয়ে গেছে। এটি পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল। 2 দশক আগে 2165 একরের এই বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, বনমোরগ, শেয়াল, বানর সহ বিভিন্ন বন্য প্রাণী এবং বিভিন্ন প্রজাতির সাপ ও পাখি। তবে বনদস্যুদের থাবা এবং সমুদ্রের করাল গ্রাসে এই বনাঞ্চল অর্ধেকের নিচে নেমে এসেছে। এখন এই বনাঞ্চলে হাতে গোনা 2-4টি শিয়াল ছাড়া অন্য কোনো বন্য প্রাণীর দেখা মিলে না। শুধু এই বনাঞ্চলই নয়, জেলার সকল বনাঞ্চলেরই একই অবস্থা। আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার কিন্তু এই বনায়ন ছিল, বন্যপ্রাণীর যে আবাসস্থল জায়গাটা ছিল এখন কিন্তু একেবারেই শেষ। এর ভিতরে নারিকেল বাগান ছিল, তাল বাগান ছিল, হিজুল বাগান ছিল, বিভিন্ন প্রজাতির গাছের বাগান ছিল। প্রতি বছর বর্ষার মৌসুম আসলেই কিন্তু এগুলো সমুদ্রে ভেঙে নিয়ে যায়। এবং এর পাশাপাশি একটি অসাধু চক্র যারা এই বন উজাড় করে রাতে কিংবা দিনে বিভিন্ন সময় তারা গাছ কেটে যে বিক্রি করে সেই জিনিসটাও কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। এটা যদি চলমান থাকে, কুয়াকাটার উপকূলীয় অঞ্চলের যে জীববৈচিত্র্য এটি কিন্তু একেবারে হুমকির মুখে এবং একদম পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এসব বনভূমির ভারসাম্য না থাকায় লোকালয়ে প্রবেশ করেছে হাজার হাজার বন্যপ্রাণী। বাংলাদেশ থেকে 31টি প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং 341টি প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন পর্যায়ে। তো আমরা যদি গভর্নমেন্ট যদি এখনই বন বাঁচানোর দিকে না যায় এবং বন রক্ষার দিকে না যায়, তাহলে আমরা যেই বন্য প্রাণীগুলো হারাবো সেটা আমাদের ইকোসিস্টেমে একটা বড় প্রভাব ফেলবে। এদিকে ভালো নেই বন্য প্রাণীর আওতায় থাকা বিভিন্ন জলজ প্রাণীরা। গত 8 বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অসংখ্য মৃত ডলফিন, তিমি, কচ্ছপ সহ বিভিন্ন প্রাণী। এসব প্রাণীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং কুয়াকাটার প্রাণ প্রকৃতি রক্ষার উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বিশেষজ্ঞ মহল ও পরিবেশ কর্মীরা। এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে এই উপকূলীয় এলাকায় যে কচ্ছপগুলো, ডলফিনগুলো, তিমিগুলো ভেসে এসেছে, যেগুলোকে সংরক্ষণ করা হোক এবং কেন মারা যাচ্ছে সেই কারণগুলো উদ্ঘাটন করা হোক। পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা উপকূলবাসীর। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। যাচ্ছে পরের প্রসঙ্গে। সাউথ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ আগুনে 6 বাংলাদেশের মৃত্যু হয়েছে। দগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার গভীর রাতে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দোকানের ভেতরে 7 জন বাংলাদেশি ঘুমিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে 6 জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার কুরুগেশ্বর এলাকায়। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে। নারায়ণগঞ্জে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী গৌতম সাহা, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। গৌতম, এই আকস্মিক এবং মর্মান্তিক ঘটনার পর শুধু এই নিহতদের
পরিবারে নয় নিশ্চয়ই পুরো এলাকা জুড়েই শোকের আবহ চলছে, তারপরও কি আপনি স্বজনদের সাথে কথা বলার কোনো সুযোগ পেয়েছেন কিনা? তারা কি বলছেন, তারা কি জানতে পেরেছেন মরদেহগুলো কবে নাগাদ দেশে আসতে পারে? দক্ষিণ আফ্রিকা 6 জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে 5 জনই 4 জন নারায়ণগঞ্জের আলিপটেকের বাসিন্দা এবং একজন কিন্তু মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের আলিপটেকের যারা নিহত রয়েছে সে স্বজনদের বাড়িতে। এখানে মূলত স্থানীয় এবং পরিবারদের মাঝে কিন্তু এক ধরনের শোকের মাতম চলছে। তাদের কান্নায় কিন্তু পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে। আমরা এখানে স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেহেতু তাদের স্বজন মারা গিয়েছে, তারা কান্নায় ভেঙে পড়েছেন। তারপরও তাদের যে নিকটতম স্বজন রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যে বিষয়ে জানিয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি যে নারায়ণগঞ্জের যে নূর মোহাম্মদ যিনি নিহত হয়েছেন, বৃদ্ধ, তিনি দক্ষিণ আফ্রিকার যে দোকানটিতে ছিলেন, নিহত হয়েছেন তার পরিবারের এই বাড়িটিতে। তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত যে তার নিহতদের যে লাশের যে বিষয়টি সেটা এখনো তারা নিশ্চিত হতে পারেনি এবং তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, যে স্বজন হারিয়েছেন এবং এই নূর মোহাম্মদ কিন্তু এই পরিবারটির 5 সদস্য বিশিষ্ট পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন এবং তারা কিন্তু বিষয়টি জানিয়েছেন। তদন্তপূর্বক তারা কিন্তু এই বিষয়টি বিচার দাবি করছেন। সেই সাথে তারা এক মুহূর্ত সেই লাশটি কিন্তু দেখার কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং সেই সাথে এখন পর্যন্ত সরকারিভাবে আমরা কথা বলেছি, স্বজনদের খোঁজ খবর নিচ্ছেন এবং সেই সাথে যে প্রবাসী কল্যাণ যে সংস্থা রয়েছে তাদের সাথে কথা বলে লাশ আনার এবং পরবর্তী পদক্ষেপের তারা কিন্তু ব্যবস্থা নেবেন সে বিষয়ে জানিয়েছেন। এটি মূলত দক্ষিণ আফ্রিকার কুইন্সল্যান্ডের যে প্রদেশ রয়েছে সেখানে যে এই এলাকার স্থানীয় একজন মেম্বার রয়েছেন রওশন আলী, তার এবং তার ভাইয়ের যে সুপার শপ রয়েছেন, এখানে মূলত প্রায় 7-8 বছর আগে আলিপটেকের কুকরেরচর এক এলাকার যারা রয়েছেন, যে 3 জন সদস্য রয়েছেন, তারা সেখানে কিন্তু জীবিকার তাগিদে তারা কিন্তু সেই সুপার শপে কিন্তু চাকরি করতেন তার পরিবারকে সচ্ছল রাখার জন্য। এবং সেই সাথে তলখিরা চরের আরেকজন রয়েছেন ফয়সাল নামে, তিনিও সেখানে গিয়েছেন এবং তাদের মধ্যে আমরা যে বিষয়টি জানতে পেরেছি স্থানীয় সূত্রে এবং রওশন আলী মেম্বার যিনি বিষয়টি জানিয়েছেন, তারা মূলত দোকানের কর্মকাণ্ড শেষ করে রাতে কিন্তু তারা ঘুমিয়েছিলেন, যে 7 জন ছিলেন, যে ঘুমন্ত অবস্থায় ঠিক ভোর 3টার দিকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্পট থেকে একজন কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো গিয়েছে এবং আর যে 5 জন রয়েছে তারা কিন্তু মারা গিয়েছেন, যে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এবং এই 5 জনের ভিতর 3 জনের বাড়ি আলিপটেকের কুকরেরচর গ্রামে, নূর মোহাম্মদ ফাহিম এবং আপনের বাড়ি কিন্তু এই এলাকায়, এবং তলখিরা এলাকার যে ফয়সাল রয়েছে তার বাড়ি এখানে। এবং সেই সাথে বক্তবলির কানাইনগর যে এলাকার, রাধানগর যে এলাকাটি রয়েছে সেইখানের কিন্তু শাহিন নামে আরেকজন রয়েছে। মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকায় কাজিন নামে আরেকজন কিন্তু 55 বছরের বৃদ্ধ, তিনি কিন্তু ওই এলাকার বাসিন্দা। সর্বোপরি পুরো এলাকা জুড়ে স্থানীয় এবং পরিবারের মাঝে কিন্তু এক ধরনের যে সুখের মাতম চলছে এবং তাদের কান্নায় পুরো গোটা পরিবেশ কিন্তু ভারী হয়ে উঠেছে। এবং একে একে করে তারা যে বিষয়টি জানিয়েছেন, অন্তত পক্ষে নিহতদের লাশটি তারা একবার ছুঁয়ে দেখতে চান এবং শেষ দেখাটাই একবার দেখার দাবি জানিয়েছেন তারা। আসলে এই ছিল দক্ষিণ আফ্রিকায় তার নিহত স্বজনদের পরিবার, স্বজনদের বাড়ি থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। পরের খবরে যাচ্ছি। বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। নারায়ণগঞ্জের 2500-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বঙ্গভবনে আজ দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দুপুর 12টার দিকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে নির্বাচন কমিশন। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে, তবে দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর দিনক্ষণ চূড়ান্ত করে তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। সিইসি নিজেই এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না। 26টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল লাল মামুনের এক রিটের পরিপ্রেক্ষিতে আদালতে নির্দেশ দিয়েছেন পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। তাদের গবেষণায় 26টির নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দাবি করা হয়। শিশুদের কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে বলে জানায় ইএসডিও। টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সেইটা মানুষের শরীরের জন্য এবং প্রকৃতির জন্য কতটা ক্ষতিকর সেইটা চ্যালেঞ্জ করে আমরা একটা মামলা দায়ের করেছিলাম। সেই মামলাটা আজকে মিস্টার জাস্টিস খিজির আহমেদ চৌধুরী এবং মিস্টার জাস্টিস জিয়াউল হকের কোর্টে শুনানি হয়েছে। শুনানি অন্তে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ বলেছেন এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস.কে সুর চৌধুরীকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এর রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে এস.কে সুর চৌধুরীকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার নথি অনুযায়ী এস.কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা দাখিল না করায় মামলা রুজু করে দুদক। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে আজ চট্টগ্রামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তা, চিকিৎসক, রোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সিতে আক্রান্ত। বিশ্বের যে 10টি দেশে হেপাটাইটিসে মৃত্যু বেশি, সেই তালিকায় বাংলাদেশ আছে। 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য পূরণের ক্ষেত্রে দেশ অনেক পিছিয়ে। এই লক্ষ্য অর্জন করতে হলে সামাজিক অংশগ্রহণ জরুরি বলেও মত দেন বক্তারা। চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় বিশ্ব কলোনিতে চুরির ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 20 জুলাই সন্ধ্যার দিকে আকবরশাহ থানার বিশ্ব কলোনিতে এক নারীর বাসায় চুরির ঘটনা ঘটে। এই সময় প্রায় 12 ভরি স্বর্ণালংকার এবং নগদ 4000 টাকা চুরি হয়। এই ঘটনায় 24 জুলাই আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়।
পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাহাড়তলী থানার নেসারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে আলম ও মনির হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় 10 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ধরার কথা বলে ভুক্তভোগীর স্বামীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আটককৃতরা। পরে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের থেকে দম্পতিকে উদ্ধার করে। বর্তমানে ভুক্তভোগীরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। মাছ চাষের সনাতন পদ্ধতিতে নীরব বিপ্লব ঘটিয়েছে নওগাঁর রানীনগর উপজেলার পারৈল ইউনিয়ন। সেখানে গড়ে উঠেছে 9টি বিশেষায়িত রেণু পোনার রেস্ট হাউস, যেখানে পোনা মাছগুলোকে প্রকার ও আকার অনুযায়ী রেস্ট দেওয়া হয়। এই রেস্ট হাউসগুলো থেকে মাছ চাষিদের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পোনা সরবরাহ করেন ব্যবসায়ীরা। মাছের পোনা রেস্ট হাউস, যে রেস্ট হাউসে এখানে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা তাদের পছন্দ মাফিক বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করে এই মাছের রেস্ট হাউসে আসেন। এসে এখানে যে বিভিন্ন ধরনের ঘর করা আছে সেসব এক একটি ঘরগুলো সে মাছ ব্যবসায়ীরা ভাড়া নেন। ভাড়া নিয়ে এখানে মাছের পোনাগুলোকে পাকা করেন। পাকা করার পরে এখান থেকে ক্রেতাদের চাহিদা মাফিক বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে মাছ ব্যবসায়ীরা এই মাছের পোনাটি সংগ্রহ করেন। সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দেন। বাংলাদেশের ভিতর এটাই প্রথম। এখানে আমরা হাউস ভাড়া নেওয়ার পরে বিভিন্ন মাছটা পাকা করার পরে তারপরে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে আসি। আমরা এই মাছ যশোর, খুলনা, বরিশাল, ভোলা, চিটাগাং, খাগড়াছড়ি, বান্দরবন সব জায়গায় আমরা ট্রাক যুগে বিতরণ করি। পাঙ্গাস, রুই, মিরকা, কাতল, কালবাউ সব আছে এখানে। এখানে যে রেস্ট হাউসগুলো আছে সেই রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত তারা জানিয়েছেন যে তারা যদি সরকারি পৃষ্ঠপোষকতা পেত কিংবা সরকারি যদি সহযোগিতা পেত তাহলে এখানকার যে মাছের যে পোনার যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা যদি উন্নত করা হতো এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যদি এখানে মাছের যে পানির যে অক্সিজেন সরবরাহ সেটা যদি ব্যবস্থা করা যেত তাহলে এই মাছের রেস্ট হাউসটি সারা বাংলাদেশের মধ্যে যেমন মৎস্য খাতে অবদান রাখতো মাছের পোনা উৎপাদন করে এবং এর সঙ্গে যারা যুক্ত আছে হাজার হাজার কর্মজীবী মানুষরা তারাও এখান থেকে ব্যাপকভাবে উপকৃত হতো। কিছু প্রশাসন থেকে শুরু করে ইউনো মহোদয়েরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে পানির নিষ্কাশন, তারপর আপনার হলো সৌর বিদ্যুৎ, অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমাদের অনেক প্রবলেম হয়ে যায় হাউসে পানি করার জন্য, ট্যাঙ্কিতে পানি করার জন্য। তো তাই মাছের রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দাবি যেন সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে যে কয়েকটি মাছের রেস্ট হাউস আছে সেগুলো আধুনিকায়ন করা হয়। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পটুয়াখালীতে দস্যুদের থাবা আর সমুদ্রের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে বনাঞ্চল, বিপন্ন হচ্ছে প্রাণী। সাউথ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ আগুনে 6 বাংলাদেশের মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে। নওগাঁয় দেশের প্রথম পোনা মাছের রেস্ট হাউস, সেখান থেকে পোনা যাচ্ছে বিভিন্ন জেলায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।